আচ্ছা, সো মূলত আমাদের টু ওয়ে স্ল্যাবের জন্য সবাই আমরা গতদিন দেখছিলাম যে একটা জেনারেল মোমেন্ট ইকুয়েশন যদি আমি চিন্তা করি যে মোমেন্টের ইকুয়েশনটা কেমন হবে। একটা মোমেন্ট কোএফিসিয়েন্ট থাকবে সি ইন্টু লোড থাকবে যেটা পিএসএফ এর, আর হচ্ছিল স্প্যানের স্কোয়ার। এই যে মোমেন্ট কোএফিসিয়েন্টটা আমরা গতদিন আলোচনা করেছিলাম যে এটা হচ্ছিল সাইড রেশিওর উপর ডিপেন্ড করে এবং কিছু বাউন্ডারি কন্ডিশনের উপর ডিপেন্ড করে। বাউন্ডারি কন্ডিশন বলতে এটা একটা সিঙ্গেল স্ল্যাব। এই স্ল্যাবের ক্ষেত্রে আমরা যদি তার ডিফরমেশন শেপটা চিন্তা করি, আর এটা হচ্ছিল পাশাপাশি দুইটা স্ল্যাব আছে। এই দুইটা স্ল্যাবের ক্ষেত্রে যদি আমরা ডিফরমেশন চিন্তা করি, এই জায়গাটায় বেশি ফিক্সড সাপোর্টের মতো কাজ করবে এইটার তুলনায়। তার মানে আমি যদি চিন্তা করি যে আমার এই জায়গার ডিফরমেশনটা, এই ডিফরমেশন বা রোটেশন যদি আমি চিন্তা করি, এই জায়গার রোটেশন এবং এই জায়গার রোটেশন সেম হবে না, এইখানে রোটেশনটা কম হবে। সো রোটেশন যদি কম হয়, এখানে ডিফ্লেকশন জেনারেলি কম হওয়ার কথা এটার সাথে যখন তুলনা করব। তাহলে এই যে ডিফরমেশন কম, এই ডিফরমেশনের কমের অর্থ হচ্ছিল এইখানে যে মোমেন্ট হবে এবং এইখানে যে মোমেন্ট হবে তার মধ্যে ভ্যারিয়েশন হবে। সো ইন জেনারেল যদি আমার ডিফরমেশন কম হয় বা ডিফ্লেকশন কম হয়, আমাদের মোমেন্টও কম জেনারেট করে। সো এই জিনিসগুলো আমরা আসলে এই মোমেন্ট কোএফিসিয়েন্ট যেটা আছে এটা বের করার ক্ষেত্রে আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন কথা হচ্ছে আমরা খুব সিম্পল একটা স্ল্যাবের জন্য অনেক কিছু চিন্তা করে এই কোএফিসিয়েন্টটা বের করতে হইলো। এখন পুরো একটা বিল্ডিং ডিজাইনের জন্য বা স্ল্যাব ডিজাইনের জন্য আসলে এভাবে করাটা সম্ভব হয় না। এই জন্য আমরা যেটা করি, আমরা এসিআই কোড ইউজ করব, যেখানে তারা বিভিন্ন ধরনের সাইড রেশিও এবং বাউন্ডারি কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই কোএফিসিয়েন্টগুলো আমাদেরকে সাজেস্ট করেছে। আমরা সেগুলো ব্যবহার করে আসলে ডিজাইন করব আলটিমেটলি। তো প্রথমেই আমরা দেখি যে তারা কি কি বাউন্ডারি কন্ডিশন চিন্তা করলো। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, যদি কোনো প্রবলেম হয় তো কাইন্ডলি একটু বলো, কারণ ইন্টারনেট মাঝে মধ্যে একটু সমস্যা করতেছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হলো এসিআই কোড আমাদেরকে 9টা কেস বলতেছে। এই 9টা কেস হলো মোটামুটি যদি ধরতে চাও 9টা বাউন্ডারি কন্ডিশন। তো ফার্স্টে আমরা চিন্তা করি কেস 1 কি। এটা হলো তার লং সাইড, আর এটা হলো তার শর্ট সাইড। তো যদি এরকম একটা সিঙ্গেল স্ল্যাব থাকে, তার মানে এই স্ল্যাবটার আশেপাশে আর কোনো স্ল্যাব নাই, যেটাকে আমরা ফ্রি এজ বলতেছি ইন্ডিভিজুয়াল রুমের ক্ষেত্রে। এটা হচ্ছিল কেস 1। আর কেস 2টা হচ্ছিল এরকম যে তার চারদিকে স্ল্যাব আছে, এইখানে 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 চারদিকে স্ল্যাব আছে। সো এই যে সিম্বলটা হচ্ছিল কন্টিনিউয়াস স্ল্যাবের সিম্বল। তাহলে কেস 3টা কি বোঝাচ্ছে, যে এই দিকে এবং এই দিকে হচ্ছিল সে স্ল্যাব কন্টিনিউ করতেছে, এইদিকে আর কোনো স্ল্যাব নাই। এই কন্ডিশনটা অনেকটা এরকম আনরিস্ট্রেন্ট এজের মতো, ফ্রি এজের মতো। কেস 4 হলো তার একটা শর্ট সাইড একটা লং সাইড কন্টিনিউ করতেছে, আরো স্ল্যাব আছে এদিকে, ধরো এদিকে আর একটা স্ল্যাব আছে, এইদিকে আরো একটা স্ল্যাব আছে, এরকম কন্টিনিউ করতেছে, বাট এইদিকে আর এদিকে কন্টিনিউ করতেছে না, একটা কর্নার স্ল্যাবের মতো চিন্তা করতে পারো। আর এটার হলো দুইটা লং সাইডে হলো কন্টিনিউয়াস। সেইভাবে 9টা কেস হইতে পারে। এটা শুধু লং সাইড, এটা শর্ট সাইড, এটা হলো দুইটা শর্ট একটা লং সাইড, আর এটা হলো দুইটা লং সাইড একটা শর্ট সাইড। এইরকম বিভিন্ন কেস আমাদেরকে বলতেছে যে এরকম 9টা কেস হইতে পারে একটা স্ল্যাবের ক্ষেত্রে। তো এই বাউন্ডারি কন্ডিশন গুলোর উপর ডিপেন্ড করে আমাদেরকে এসিআই কোড অ্যাকচুয়ালি কিছু কোএফিসিয়েন্ট দিচ্ছে, যে কোএফিসিয়েন্ট গুলো ইউজ করে আমরা মূলত ডিজাইন গুলো করব। তো ফার্স্টে আমি বলে রাখি, তোমাদের যেই বইটা দেওয়া হয়েছে রেফারেন্স হিসাবে, সেইটার 15th এডিশন এখন তোমরা দেখতেছো।
সো 15th এডিশনে বেসিক্যালি এই মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথডটা নেই। সো এটা 10th এডিশন পর্যন্ত ছিল। সো আমি তোমাকে এই ম্যাটেরিয়ালটা তোমাদের ক্লাসরুমে পরে আপলোড করে দিব। সো এইখানে তোমরা দেখতে পারবা যে অনেকগুলো টেবিল দেওয়া আছে। আমি যাচ্ছি নিচে। যেমন এখানে কোএফিসিয়েন্ট ফর নেগেটিভ মোমেন্ট ইন স্ল্যাব, ডিটেলস আমি পরে বলবো। আমি যে কেসগুলো আলোচনা করলাম সেই কেসগুলো দেওয়া আছে এবং কিছু কোএফিসিয়েন্ট দেওয়া আছে। কোএফিসিয়েন্টগুলো আমি একটু পরে ব্যাখ্যা করব। সো এটা যেমন একটা টেবিল দেওয়া আছে। তারপরে আরেকটা টেবিল দেখবা যে তোমার কোএফিসিয়েন্ট ফর ডেড লোড পজিটিভ মোমেন্ট ইন এ স্ল্যাব, এটার জন্য একইভাবে কেসের উপর ডিপেন্ড করে। আর এই যে সাইড রেশিও বললাম, এটা হচ্ছে সাইড রেশিও এল এ বাই এল বি। সো এগুলোর উপর ডিপেন্ড করে আসলে অনেক কোএফিসিয়েন্ট দেওয়া আছে। এই কোএফিসিয়েন্টগুলো এটা হচ্ছে লাইভ লোডের জন্য। এই কোএফিসিয়েন্টগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। সো আমি হচ্ছে তোমাদেরকে এই পিডিএফ ফাইলটা পরবর্তীতে আজকেই ক্লাস লেকচারের পরে ক্লাসরুমে আপলোড করে দিব। তো তোমরা সবাই এটা এই বইটা থেকে বা এই পিডিএফ যে অংশটা আছে সেখান থেকে বেসিক্যালি দেখতে পাবা। আচ্ছা, তো এটা তো বুঝলাম যে আমাদেরকে বিভিন্ন বাউন্ডারি কন্ডিশন চিন্তা করতে হবে এই 9টা কেসের উপর ভিত্তি করে। তারপরে এখন আমরা চিন্তা করি যে আমাদের তো বেসিক টার্গেট ছিল এই মোমেন্ট কোএফিসিয়েন্টটা কত কোন কেসের ক্ষেত্রে সেটা বের করতে হবে। তো সেটার ক্ষেত্রে আমরা ফার্স্টে যদি চিন্তা করি যে একটা স্ল্যাবের উপরে ডেড লোড এবং লাইভ লোড আছে, এবং এই যে ডেড লোড এবং লাইভ লোড গুলা, এই ডেড লোড এবং লাইভ লোড গুলা হচ্ছে ফ্যাক্টরড লোড। সো ফ্যাক্টরড লোড কি জিনিস তোমরা সবাই কি জানো? ফ্যাক্টরড লোড, জি স্যার। আচ্ছা, যদি জানো সেই ক্ষেত্রে আমাকে বলতে পারবে যে WDL যেটা হবে ডেড লোডের ক্ষেত্রে ফ্যাক্টরটা কত, লাইভ লোডের ক্ষেত্রে ফ্যাক্টরটা কত? স্যার ডেড লোডের ক্ষেত্রে ফ্যাক্টরটা 1.2 আর লাইভ লোডের ক্ষেত্রে 1.6। তো এখানে যেই ডেড লোড এবং লাইভ লোডের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছিল ফ্যাক্টরড লোড। তার মানে টোটাল লোড হচ্ছিল ফ্যাক্টর ডেড লোড এবং ফ্যাক্টর লাইভ লোডের যোগফলের সমান। সো আমরা এখানে ধরতেছি হচ্ছিল যে আমাদের ফ্যাক্টর ডেড লোড এবং লাইভ লোড আছে। এখন এই যে স্ল্যাবটা, এটাকে যদি আমি ডিফরমেশন চিন্তা করি, ডিফরমেশনটা অনেকটা এই টাইপের হবে, ডিফ্লেকশন শেপটা। এবং আমি যদি এটার মোমেন্ট চিন্তা করি তাহলে এটার মোমেন্টের এটা এক্সাক্ট ভ্যালু না, মোমেন্টের শেপটা হবে হচ্ছে মোমেন্ট ডায়াগ্রামে এরকম বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম। এখন আমাদের আসলে কোন কোন জায়গার মোমেন্ট প্রয়োজন হবে? একটা হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট আর একটা হচ্ছে ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট। সো পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে আমাদের মোমেন্টটা আমরা এইভাবে চিন্তা করতে পারি। এটা যদি এল এ হয় সেই ক্ষেত্রে তোমার মোমেন্ট এ ডিরেকশনে, এ হচ্ছে আমাদের শর্ট স্প্যান, সি এ ডাব্লিউ ইন্টু এল এ স্কোয়ার। তার মানে এল এ তো আমরা জানি ফিজিক্যালি আমাদের মেজারমেন্ট দেওয়া থাকবে, ডাব্লিউ যেটা টোটাল লোড সেটাও আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো। আমাদের শুধুমাত্র এই যে সি এ এই কোএফিসিয়েন্টটা আমি একটু আগে তোমাদেরকে যে টেবিলটা দেখাইলাম সেই টেবিলটা থেকে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে নিতে হবে। আমি আবারও রিপিট করছি, একটা হচ্ছে এল এ ওভার এল বি, দ্যাটস মিন সাইড রেশিও, এবং আরেকটা হচ্ছে কেস নাম্বার কত। এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে আমরা এই সি এটা ওই টেবিল থেকে নিতে পারবো। আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করব তখন আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো যে ওইখান থেকে কিভাবে নিতে হবে। তো যাই হোক, এখন নেগেটিভ মোমেন্ট তো বোথ ডিরেকশনেই আসবে, এক হচ্ছে শর্ট ডিরেকশনেও আসবে আর একটা লং ডিরেকশনেও আসবে। সো এম এ যেটা, এম এটাকে আমরা হচ্ছে শর্ট ডিরেকশনের মোমেন্ট, আর এটা হচ্ছে লং ডিরেকশনের মোমেন্ট। সো এই যে শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনের মোমেন্ট আমাদের এই দুইটাকে বের করতে হবে। তো এখানে আমি একটা নোট দিয়ে রাখছি যে প্লিজ ফাইন্ড দ্য কোএফিসিয়েন্টস ইন টেবিল। সো এই কোএফিসিয়েন্ট গুলো আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে যে আমরা যদি নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে বের করতে চাই।
সো এরপরে আমাদের যে পোর্শনটা আসে সেটা হলো আমরা যদি পজিটিভ মোমেন্টের জন্য করতে চাই তাহলে কি হবে। পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন। পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে আমরা তো একটা করে স্ল্যাব ডিজাইন করব, ধরবো যে আমাদের টোটাল ডেড লোডটা এই স্ল্যাবের উপরে আছে, কিন্তু লাইভ লোড আগে যেটা ছিল হলো আমাদের পুরো সব স্ল্যাবের উপরে, এরকম না ধরে আমরা পজিটিভের ক্ষেত্রে যেটা চিন্তা করব, যেই স্ল্যাবটা আমরা ডিজাইন করব, যেই স্ল্যাবটাকে আমরা বা যেই প্যানেলটাকে আমরা ডিজাইন করব, সেই প্যানেলের উপরে শুধু লাইভ লোডটা থাকবে। তাহলে তার ডিফরমেশন শেপটা কেমন হবে একটু চিন্তা করি। ডিফরমেশন শেপটা অনেকটা এই টাইপের হবে। এখন এই ডিফরমেশন শেপে কি ধরনের পার্থক্য আছে কেউ কি নোটিস করে বলতে পারবা? আগেরটা ছিল এই জায়গাতেও লাইভ লোড ছিল, কিন্তু এই ক্ষেত্রে শুধু লাইভ লোড হচ্ছিল যেই প্যানেলটা আমি ডিজাইন করব বা মোমেন্ট বের করব সেটার উপরে লাইভ লোডটা আছে। সো এই জায়গাটা যদি তুমি চিন্তা করো লোড কোথায় বেশি, এই প্যানেলে বেশি, আমি নাম দিয়ে দিচ্ছি, 1 নাম্বার প্যানেলে লোড বেশি নাকি 2 নাম্বার প্যানেলে লোড বেশি? স্যার 1 নাম্বার প্যানেলে লোড বেশি। আচ্ছা, 1 নাম্বার প্যানেলে যদি লোড বেশি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা সে θ1 আর এইখানের অ্যাঙ্গেল কোনটা বড় হবে? স্যার 1 নাম্বার প্যানেলের অ্যাঙ্গেল বড় 1 হবে। নাম্বারটা বড় হবে। আচ্ছা, এখন কেউ কি বুঝতে পারতেছো যে কেন আমরা এইখানে লোডটা অ্যাপ্লাই করছি এখানে অ্যাপ্লাই করি নাই? যদি অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো সেটা বোঝার আগে আমি আসি যে এই এটা তোমার হলো অ্যাঙ্গেলটা যদি বেশি হয় আর এই অ্যাঙ্গেলটা কম হয় তাহলে এটা ডিফ্লেকশনও তো স্বাভাবিকভাবে বেশি হবে, তাই না? সো এটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল সিচুয়েশন হবে। আর যদি দুইটার মধ্যেই সমান পরিমাণ লোড থাকতো তাহলে অ্যাঙ্গেলগুলা সেম হতো, সেই ক্ষেত্রে কিছু লোড এটাও নেওয়ার চেষ্টা করতো, যার কারণে এইটা ক্রিটিক্যাল হতো না। সো আমরা এখানে যখন মোমেন্ট ক্যালকুলেশন করতেছি আমরা মেইনলি চিন্তা করতেছি হচ্ছিল ডিফরমেশন কোথায় ম্যাক্সিমাম হয়। তো এই কন্ডিশনটা হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল পজিটিভ মোমেন্টের জন্য, যার কারণে আমরা এইখানে লাইভ লোডটা চিন্তা করতেছি। আচ্ছা, করে আমরা যেটা করব যে পজিটিভ মোমেন্টের জন্য এসিআই কোড আমাদেরকে ক্যালকুলেট করার একটা ইকুয়েশন বলে দিচ্ছে। সো ইকুয়েশনটা একটু ভালো করে খেয়াল করি। আগের ইকুয়েশনটা যেরকম ছিল যে টোটাল লোড পুরোটার উপরে, সেরকম না। এটার জন্য তারা লাইভ লোডের জন্য একটা কোএফিসিয়েন্ট চিন্তা করছে আর ডেড লোডের জন্য একটা আলাদা কোএফিসিয়েন্ট চিন্তা করছে। তো আমাদেরকে লাইভ লোড এবং ডেড লোড এগুলোর জন্য মোমেন্টগুলা আলাদা আলাদা করে বের করতে হবে। তো একইভাবে এটা হচ্ছে আমার শর্ট ডিরেকশন মোমেন্ট আর এটা হলো লং ডিরেকশনের মোমেন্ট, ঠিক আছে? তো এই যে আমাদের কোএফিসিয়েন্ট গুলো আছে, কোএফিসিয়েন্ট গুলো আমাদেরকে আগে শিখতে হবে যে আমরা কিভাবে বের করতে পারি আমাদের ই থেকে। তো এই একই ইকুয়েশন এখানে দেয়া আছে, এম এর যেটা সিএডিএল, এটা হলো কোএফিসিয়েন্ট আর এটা হলো লাইভ লোডের জন্য কোএফিসিয়েন্ট। তো সবাই কি এই জায়গাটা বুঝতে পারছো যে আমরা মোমেন্ট গুলা কিভাবে বের করব? আমাদের কাজ হলো ডেড লোডটা কত এটা বের করতে হবে, লাইভ লোডটা কত এটা বের করতে হবে, এবং বাউন্ডারি কন্ডিশন এবং সাইড রেশিও থেকে আমাদেরকে কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেট করতে হবে, কত কোএফিসিয়েন্ট আমরা ইউজ করব এসিআই কোড থেকে। তো এই জিনিসটুকু যদি করতে পারি তাহলে আমরা ইজিলি মোমেন্ট ক্যালকুলেট করতে পারবো। আর মোমেন্ট যদি ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা কি সবাই স্ল্যাব ডিজাইন মোটামুটি পারি না স্টিল বের করা? তোমরা তো ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন পড়ে আসছো, তাই না? জি স্যার। তাহলে ওটা পারার কথা। তার মানে স্ল্যাব ডিজাইনের যে পার্টটা সেটা আমরা সবাই মোটামুটি করতে পারবো। আমাদের মেইন ইন্টারেস্ট হলো কিভাবে আমরা মোমেন্টটাকে ক্যালকুলেট করব। তো আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করব তখন ডিটেইলস আমরা মোমেন্ট ক্যালকুলেট করে দেন স্টিল কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখব। আচ্ছা, এখন আমাদের স্ল্যাব ডিজাইনের জন্য আরো কিছু জিনিস দরকার।
ফার্স্ট অফ অল হলো মিনিমাম থিকনেস অফ স্ল্যাব। 1 এর জন্য আমরা মোটামুটি সবাই কিছু ফর্মুলা দেখে আসছিলাম, যে স্প্যানের 1/3 বা এরকম অনেকগুলো ফর্মুলা ছিল। আমাদের 2 স্ল্যাবের ক্ষেত্রে আমরা জেনারেলি যেটা করে থাকি সেটা হলো যে মিনিমাম থিকনেসটা আমরা একটা ইম্পেরিক্যাল রিলেশন ইউজ করি, সেটা হলো প্যানেল পেরিমিটার ডিভাইডেড 180। সো ধরো তোমার এরকম স্ল্যাব আছে, ধরো তুমি এই প্যানেলটা চিন্তা করতেছো যে এটা আমি ডিজাইন করব। সো এটা ধরো L1 L2, তাহলে এটার তোমার এটা হবে এরকম যে টুয়াইস L1 প্লাস L2 ডিভাইডেড বাই 180। সো এটাই তোমার মিনিমাম থিকনেস অফ স্ল্যাব। এটা একটা থামস রুল, এটা ওইরকম থিওরিটিক্যাল কোনো বেসিস নাই, এটা থামস রুল। বাট টেনশনের কোনো কারণ নেই, আমরা এখানে যে টি মিনিমামটা ইউজ করব এটাকে আমরা পরবর্তীতে থিওরিটিক্যালি চেক করব যে আমাদের এই মিনিমাম থিকনেসটা কি ঠিক আছে নাকি আমাদেরকে আরো বেশি প্রোভাইড করতে হবে। এটা জাস্ট একটা শুরু করার জন্য থিকনেস প্রয়োজন, আমরা সেটাকে চিন্তা করব যে প্যানেল পেরিমিটার বাই 180। এটা খুবই ইজি। সো এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছিল যে এই যে মিনিমাম থিকনেস এটা কেন দেওয়া দরকার, এটা কি সবাই জানো? মিনিমাম থিকনেস আমরা কেন দেই? তো স্যার আমরা ম্যাক্সিমাম লোডের জন্য যে বের করব না। বুঝি নাই আমি কথাটা, আমাকে আরেকবার একটু বলবো কি বলতে চাচ্ছো? কিছুক্ষণ আগে যে স্যার আমরা মুভমেন্টের যে ইকুয়েশনটা বের করলাম, এই ক্ষেত্রে তো স্যার আমরা ডেড লোড আর লাইভ লোড মানে ম্যাক্সিমাম লোডের কারণে যতটুকু ডিফ্লেকশন হয় মানে ওইটা ইউজ করিতে স্যার আমরা এই থিকনেসটা ইউজ করব। সেটা ঠিক আছে, তুমি যদি ডিজাইন করো, ডিজাইন তো অবশ্যই ওটা থেকেই করবো। আমি বলতেছি যে মিনিমাম থিকনেসটা কেন দিতে হবে। ধরো তোমার স্ট্রাকচারাল ডিজাইন থেকে আসলো যে তোমার কি বলবো, কথার কথা যে 4 ইঞ্চ তোমার স্ল্যাব থিকনেস, ঠিক আছে? কিন্তু তুমি দেখা গেল 4 ইঞ্চি, কিন্তু এটা অনেক লেন্থের দিকে অনেক বড়। কথার কথা 30 ফিট। তো এই 30 ফিট লেন্থের জন্য 4 ইঞ্চি যখন তুমি প্রোভাইড করবা, এটা ডিফর্মেশন অনেক বেশি হবে, ঠিক আছে? সো যখন তুমি স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবা তখন 4 ইঞ্চি হয়তো এডিকুয়েট, কিন্তু তুমি যখন প্র্যাকটিক্যালি ডিফ্লেকশন চিন্তা করবা তখন তোমার এই 4 ইঞ্চি আসলে এডিকুয়েট হবে না। তখন দেখা যাবে যে তোমার প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তোমার 6 ইঞ্চ দিতে হচ্ছে। তো এই যে 6 ইঞ্চ দিবা, এটা কিভাবে বুঝবা যে আমার 6 ইঞ্চ লাগবে মিনিমাম রিইনফোর্সমেন্টটা? এটাই মিনিমাম থিকনেসটা এটাই এই ফর্মুলা দিয়ে আমরা বের করতেছি। সো যদি শর্টলি বলি, মিনিমাম থিকনেসটা আমরা দিব সার্ভিসিবিলিটি চিন্তা করে। সবাই এই টার্মগুলোর সাথে পরিচিত হওয়ার কথা। সার্ভিসিবিলিটি যে কোনো কম্পোনেন্টের ক্ষেত্রে দুইটা জিনিস আসে, একটা ডিজাইন আর একটা সার্ভিসিবিলিটি। তোমাকে ডিজাইন করতে হবে সেফ স্ট্রাকচার করার জন্য, আর সার্ভিসিবিলিটি চিন্তা করতে হবে কেন, যাতে তুমি ইউজ করতে পারো জিনিসটাকে, ঠিক আছে? তুমি যদি অনেক বড় একটা স্প্যানের স্ল্যাব বানাইলা কিন্তু এটা ডিফ্লেক্ট করে, তুমি কখনো এটা ব্যবহার করতে পারবে না, তুমি ব্যবহার করতে কমফোর্ট ফিল করবে না, ঠিক আছে? যদি তুমি দেখো যে ভিজিবলি এটা অনেক ডিফ্লেক্ট করে গেছে, তুমি কখনোই ওই স্ল্যাবে আর উঠতে চাবো না। সো এটা সার্ভিসিবিলিটি কন্ডিশন, যে আমরা আসলে ইউজ করার মতো অবস্থায় আছি কিনা ওইটা, সেটার থেকে চেক করার জন্য আমরা আসলে মিনিমাম থিকনেসটা প্রোভাইড করি। তো যাই হোক, তাহলে মিনিমাম থিকনেস আমরা এইভাবে প্রোভাইড করব। আর নেক্সট আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও। এটাও তোমরা গতদিন যখন কথা বললাম তখন বলছিলা যে অলরেডি জানো যে আমাদের টেম্পারেচার এবং শ্রিঙ্কেজের কারণে অনেক সময় দেখা যাবে স্ট্রাকচারালি ডিজাইন করতে হলে আমার যে পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগে হয়তো বা টেম্পারেচার শ্রিঙ্কেজ যে রিইনফোর্সমেন্ট লাগে তার চেয়ে কম, কিন্তু সেই সব ক্ষেত্রে আমাকে অবশ্যই মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও যেটা সেটা দিতে হবে। তো এগুলো তোমাদের বইতেই আছে, মিনিমাম রিইনফোর্সমেন্ট কেন দিতে হবে এগুলা ডিটেলস একটু দেখবা, ওখানে একই কথাই লেখা আছে। তো এখানে বিভিন্ন গ্রেডের জন্য, ডিফর্ম বারের জন্য 60 গ্রেড, 40 বা 50 গ্রেডের জন্য কি পরিমাণ
রিইনফোর্সমেন্ট রেশিও দিতে হবে সেগুলো টেবিল আকারে দেওয়া আছে। তো এই জিনিসগুলো তোমাদের মোটামুটি মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা আসে সেটা হলো কর্নার রিইনফোর্সমেন্ট, যেটা টু ওয়ে স্ল্যাবের একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। এখন ফার্স্টে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে কর্নার রিইনফোর্সমেন্ট কি এবং কেন লাগে। তো কর্নার রিইনফোর্সমেন্টটা বোঝার জন্য আমাকে একটু যে টু ওয়ে স্ল্যাব আমার আছে এই স্ল্যাবটার একটু ডিফরমেশনটা ভালো করে বুঝতে হবে। সো সবাই কি এখানে দেখতে পাচ্ছ টু ওয়ে স্ল্যাবটা? জি স্যার। যদি দেখো আমাকে একটা জিনিস ভালো করে খেয়াল করে বলো যে এই যে স্ট্রিপটা যেটা সেন্টারে আছে আর দুইটা স্ট্রিপ আছে হচ্ছে না আউটার সাইডে, একইভাবে এখানেও আউটার সাইডে দুইটা আছে আর একটা হচ্ছে না সেন্ট্রাল স্ট্রিপ আছে। তো সেন্ট্রাল স্ট্রিপটা দেখো সুন্দরভাবে শুধুমাত্র বেন্ডিং হয়েছে, আর এই যে সাইডের স্ট্রিপগুলো বা আউটার যে স্ট্রিপগুলো আছে এইগুলার বিহেভিয়ার কি একদম সেন্ট্রাল স্ট্রিপের মতো? একটু ভালো করে ছবিটার দিকে তাকায় দেখো বলো তো। না স্যার। জিনিসটা আমি যদি আরো ভালো করে বলি, যদি বেন্ডিং হয় আমাদের শুধুমাত্র এই টাইপের একটা জিনিস আসা। ইনফরমেশন কম হবে না? হ্যাঁ, তো এই জায়গাটার বেন্ডিং বা এখানে যে বেন্ডিং আছে এই জায়গার পয়েন্টগুলো যদি তুমি একটু ভালো করে চিন্তা করো, এগুলো দেখবা যে বেন্ড করছে কিন্তু একটু করে রোটেট করে থাকবে একদিকে, কিছুটা রোটেট করে থাকার কথা এই জিনিসগুলো। তো রোটেশন যখন আসে সেটাকে আমরা জেনারেলি বলি হচ্ছিল টরশন বা টুইস্টিং। সো আউটার স্ট্রিপগুলোতে বেন্ডিং এর সাথে সাথে টুইস্টিংও আসে, টুইস্টিং বা টরশনও বলতে পারো এটাকে। তো এই যে টরশন বা টুইস্টিং আমি বলতেছি যে হচ্ছে, এই টুইস্টিং বা টরশন হলে আসলে কি হয়? যেটা হয় সেটা হলো যখন তুমি এরকম টু ওয়ে একটা স্ল্যাব চিন্তা করবা, এই স্ল্যাবের ক্ষেত্রে দেখবা যে টপ ফেসে এইরকম ডায়াগোনাল ডিরেকশনে পারপেন্ডিকুলার কিছু ক্র্যাক আসে। আবার যদি বটম চিন্তা করো, মানে স্ল্যাবের বটমে দেখা যায় যে কিছু ডায়াগোনাল ক্র্যাক আসে এরকম। এখন যদি এরকম ক্র্যাক আসে তাহলে আসলে আমাদের কি করা উচিত? সেই ক্র্যাক গুলা যাতে না আসে সেই জন্য কি করা যাবে যদি তুমি এটাকে অ্যাভয়েড করতে চাও? আমরা বিমে যে রিইনফোর্সমেন্ট দেই এটা কি কারণে দেই? ক্র্যাক অ্যাভয়েড করার জন্যই তো দেই, তাই না? টেনশন নেওয়ার জন্য। তো এইখানে যখন ক্র্যাক আসতেছে, ক্র্যাকের অর্থ কি? এই ডিরেকশন এবং এই ডিরেকশনে টেনশন আসতেছে যার কারণে ক্র্যাক ক্রিয়েট হচ্ছে। তো যদি টেনশনকে আমি অ্যাভয়েড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই ডিরেকশনে রিইনফোর্সমেন্ট দিতে হবে। তো রিইনফোর্সমেন্ট দিলে এই টেনশনটাকে সে নিয়ে নিতে পারবে। আবার একইভাবে এইদিকে যেহেতু ক্র্যাক হচ্ছে, আমি ইচ্ছা করলেই এই ডিরেকশনে যদি আমার রিইনফোর্সমেন্ট দিয়ে দেই তাহলে এই টেনশনটা রিইনফোর্সমেন্ট নিতে পারবে। সেই ক্ষেত্রে আমাকে আর এই ক্র্যাকিং গুলো দেখতে হবে না যখন আমি অ্যাকচুয়াল কেসে যাব। তো এই জিনিসটা রিকগনাইজ করে এসিআই কোড আমাদেরকে যেটা বলে যে এই ধরনের টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আমাকে স্পেশাল কিছু রিইনফোর্সমেন্ট দিতে হবে। ঠিক আছে, এটা কোথায় দিতে হবে? at the exterior corner for a distance of 1/5 of the longer span of corner panel. কর্নার প্যানেলের 1/5 লেন্থ যেটা আছে সেই পরিমাণ ডিস্টেন্সে আমাকে এটা দিতে হবে। এখন আমি যেটা বললাম তোমাকে এখানে যে সবুজ রঙের যে দাগগুলো দেখতে পাচ্ছ দুইটা ভিন্ন ভিন্ন ডিরেকশনে রিইনফোর্সমেন্ট দেওয়া যায়। তো এসিআই কোড পারমিট করে দুইটা অপশন। একটা অপশন হচ্ছে হলো তুমি এরকম ডায়াগোনাল এবং তার পারপেন্ডিকুলার ডিরেকশনে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবা, কিন্তু প্রোভাইড করার সময় তোমাকে যে জিনিসগুলো আবারও উপরে বলা হয়েছে সেটা আমি একটু দেখাই। এখানে বলা আছে যে 1/5 অফ লঙ্গার স্প্যান, তার মানে এই যে অংশটা এটা হচ্ছে 1/5 অফ লঙ্গার স্প্যান। এটা যদি একটা কর্নার স্ল্যাব হয় এটা হচ্ছে তার লং স্প্যান, এটা হচ্ছে শর্ট স্প্যান। সো বোথ ডিরেকশনে লং স্প্যানের 1/5 এই ডিস্টেন্স পর্যন্ত আমাকে রিইনফোর্সমেন্ট গুলো কন্টিনিউ করতে হবে। তো এটা গেল লেন্থের ব্যাপার।
এখন কোশ্চেন আসে যে আমি কতটুকু রিইনফোর্সমেন্ট দিব, ঠিক আছে, কতটুকু রিইনফোর্সমেন্ট দিব। আচ্ছা, সেটা দেখার আগে দেখি যে আর কি কি অপশন আছে আমাদের হাতে দেওয়ার জন্য। আর অপশন 2 হচ্ছে হলো আমরা এইভাবে পারপেন্ডিকুলার ডিরেকশনে আমরা যেভাবে নরমালি রিইনফোর্সমেন্ট দিই এইভাবেও আমরা রিইনফোর্সমেন্ট দিতে পারবো। সো এই ক্ষেত্রেও যেটা হবে একই, যে আমাদের যে 1/5 যে লেন্থটা বলা আছে যে লং স্প্যানের 1/5 সেটাকে কন্টিনিউ করতে হবে, যে 1/5 এখানে হচ্ছে হলো লং স্প্যানের 1/5। সো এইভাবে রড দিতে হবে। সো এখন এইখানেও একই কোশ্চেন যে এএস কতটুকু দিব, এখানেও এএস কতটুকু দিব। সো এএস এর ক্ষেত্রে তারা যেটা বলতেছে যে পজিটিভ এন্ড নেগেটিভ রিইনফোর্সমেন্ট যে কোনো কেসের ক্ষেত্রেই হয় should be the size and spacing equivalent to that required for positive moment। তার মানে তোমার এই স্ল্যাবটা যখন ডিজাইন করবা তার ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের জন্য যে রিইনফোর্সমেন্ট লাগবে সেম রিইনফোর্সমেন্ট তুমি হচ্ছিল এই জায়গাটাতে দিবা। এটা হচ্ছে এসিআই কোড আমাদেরকে পারমিট করতেছে এই পরিমাণ অ্যাটলিস্ট দেওয়ার জন্য। সো এই কর্নার রিইনফোর্সমেন্টের ব্যাপারটা কি তোমরা মোটামুটি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, সো আমাদের কর্নার রিইনফোর্সমেন্টটা কি শুধুমাত্র এক কর্নারেই হবে নাকি চার কর্নারেই দিতে হবে? না, এটা হচ্ছে হলো তোমার একদম এক্সটেরিয়র কর্নার যেখানে আছে। এক্সটেরিয়র কর্নার বলতে এই টাইপের এক্সটেরিয়র কর্নার, এইদিকে কোনো স্ল্যাব নাই, এদিকেও কোনো স্ল্যাব নাই, এদিকে কি করতেছে স্ল্যাব কন্টিনিউ করতেছে। সো এখানে প্রয়োজন নাই, এখানেও প্রয়োজন নাই, এখানেও প্রয়োজন নাই। শুধুমাত্র যেই কর্নারে হচ্ছে হলো গিয়ে তোমার এক্সটেরিয়র কর্নার সেটাতে আমরা শুধু দিব, ঠিক আছে? আচ্ছা, তো যদি সবাই মোটামুটি এটা বুঝে থাকো তাহলে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করার স্টার্ট করতে পারি। হয়তোবা আমরা প্রবলেম আজকে পুরোটা সলভ করতে পারবো না, কিন্তু জাস্ট স্টার্টিং এর অংশটা আমরা দেখব, আমাদের যতটুকু কাজ করা সম্ভব সেটা। সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা, পিডিএফ ফাইলটা? জি স্যার। আচ্ছা, সো এটা আমি জাস্ট এখান থেকেই বলি, আমাদের একটা এরকম বিল্ডিং এর প্ল্যান দেওয়া আছে। বিল্ডিং এর প্ল্যানে হচ্ছে হলো এগুলো প্রত্যেকটা স্ল্যাবের প্যানেল, তো সব কলাম এবং বিম সাপোর্টেড, যেটা আমরা এখন ডিজাইন শিখতেছি। তো এটার ডাইমেনশন দেওয়া আছে এবং এটার উপরে কতটুকু ডেড লোড লাইভ লোড দেওয়া আছে সবকিছু আমাদের কাছে দেওয়া আছে, ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেওয়া আছে। আমাদের কাজ হবে হচ্ছে হলো যে এটাকে এসিআই কোডের মোমেন্ট কোএফিসিয়েন্ট ডিজাইন দিয়ে মেথড দিয়ে ডিজাইন করা। তো এই ক্ষেত্রে আমাকে একদম প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের প্রতিটা প্যানেলকে তার যে বাউন্ডারি কন্ডিশন আমরা এর আগে শিখে আসলাম সেই বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী ভাগ করতে হবে যে কোনটা কোন কেস। দেন হচ্ছে না আমরা কোএফিসিয়েন্ট গুলো বের করতে হবে প্রতিটা প্যানেলের জন্য। তো প্রথমে আজকে আমরা শুরু করি যে কেস গুলাকে কিভাবে বের করা যায়। আচ্ছা, তোমরা কি দুইটা স্ক্রিন পাশাপাশি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটা একটা করে কেস চিন্তা করি, এখানে যাই লেখা আছে এগুলো তোমাদের আপাতত মনে করো যে নাই, আমরা একটা একটা করে শিখি যে কিভাবে আসলে কেসগুলোকে সলভ করতে হবে। তো ফার্স্টে হচ্ছিল এইটা, এটা হচ্ছিল তার লং ডিরেকশন, এটা হচ্ছে হলো শর্ট ডিরেকশন। তো প্রত্যেকটারই লং হচ্ছে হলো এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে হলো সবই শর্ট। এখন বলো যে এটা ধরো কেস নাম্বার তুমি জানো না, এটা কি সিস্টেমে আছে, একটা লং সাইড আর একটা হচ্ছে হলো শর্ট সাইড, তার স্ল্যাব আছে কন্টিনিউ করতেছে। তাহলে দেখো এটার কোনটার সাথে ম্যাচ করে, এটা হচ্ছে কেস 4 এর সাথে ম্যাচ করতেছে, একটা শর্ট সাইড একটা লং সাইড। সো এটা হচ্ছে কেস নাম্বার 4। সো এইটা যদি আমরা চিন্তা করি এই সবগুলা কি একই হবে না, এটাও কন্টিনিউয়াস এটাও কন্টিনিউয়াস।
সো একটা লং একটা শর্ট, তার মানে এটাও কেস নাম্বার 4। তো আমরা যদি অনুরূপভাবে চিন্তা করি, এই 4টা কর্নার প্যানেল সবগুলাই হচ্ছে হলো 4, তার মানে এটাও 4 হবে। এটা কি সবাই বুঝতে পারছো যে এটা কিভাবে কেস নাম্বারটা আমি লিখলাম? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তোমরা আমাকে বলো যে এইটা কি হবে। এটা ধরো কিছুই লেখা নাই, এটা ব্যাখ্যা করে বলো একজন যে কিভাবে আমি এখান থেকে লিখতে পারি। আর এটা স্যার কেস এটা নাম্বার কেস 8 হবে। 8 হবে Like স্যার। দুইটা শর্ট একটা লং কন্টিনিউয়াস। আচ্ছা, তার মানে দুইটা শর্ট একটা হচ্ছে হলো লং কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের কেস নাম্বার 8 হবে। খুব ভালো। তাহলে এটাও কি তাহলে একই বলা যায়? আচ্ছা, যারা এখনো বলো নাই তারা আমাকে বলো এই স্ল্যাবটা কোন কেস হবে? স্যার কেস 9। কেন? স্যার দুইটা লং আর একটা শর্ট কন্টিনিউয়াস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটাও 9 হবে। আর এই কেসটা কি হবে? 2 স্যার, কেস 2। কেস 2, কারণ হচ্ছে হলো এটা সব দিকে অল সাইড কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। তো এটা হচ্ছে হলো কেস 2। তাহলে আমরা খুব ইজিলি এটা করতে পারবো। আচ্ছা, একজন আমাকে মাঝখানে কোশ্চেন করছিল যে কর্নার রিইনফোর্সমেন্ট কোথায় দিব। দেখো তো, এই যে টোটাল স্ল্যাব সিস্টেমটা আছে, এটা কর্নার রিইনফোর্সমেন্ট কোথায় লাগতে পারে? কেস 4 এ। কেস 4 বলতে আসলে অনেক কিছুই বোঝাচ্ছে। আমরা শুধুমাত্র যদি এইভাবে চিন্তা করি যে 4টা কর্নার, তাই না? এই যে 4টা কর্নার আছে, এই 4টা কর্নারে বেসিক্যালি আমরা কি করব, আমাদের কর্নার রিইনফোর্সমেন্ট গুলো দিব। আচ্ছা, এটা কি মোটামুটি বোঝা গেছে? यस স্যার। আচ্ছা, ঠিক আছে। যদি বোঝা যায় তাহলে আমরা একটু ব্যাক করি আমার পিডিএফটায়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হলো আমরা পুরো যে স্ল্যাবটা সিস্টেমটা ভাগ করলাম, এই সিস্টেমটাতে আমরা হচ্ছে কেস নাম্বারগুলো লিখবো। দেন আসি আমাদের এটার উপরে মিনিমাম থিকনেস। আমরা তো স্ল্যাবের কোনো থিকনেস দেওয়া থাকবে না স্বাভাবিক, যেহেতু আমরা ডিজাইন করব। তাহলে স্ল্যাবের থিকনেস আমরা কিভাবে বের করব বললাম? পেরিমিটার ডিভাইডেড 180। সো পেরিমিটার কত হবে? আমাদের লং ডিরেকশন হচ্ছে হলো 31 ফিট 2 ইঞ্চ, আর এদিকে হচ্ছে হলো 25 ফিট 2 ইঞ্চ। তার মানে আমাদের টোটাল পেরিমিটার হবে 2 ইন্টু 31 ফিট 2 ইঞ্চ এবং 25 প্লাস এটার যোগফল ইন্টু টোয়াইস ডিভাইডেড 180। তো এখানে আমরা দেখতেছি হচ্ছিল 7.51 ইঞ্চ টোটাল হচ্ছিল স্ল্যাবের থিকনেস আসতেছে। তো আমরা জেনারেলি জানি আমরা হচ্ছিল আপার হাফ ইঞ্চিতে এটাকে রাউন্ডিং করতে হয়। তাহলে আমরা ধরলাম হচ্ছিল যে আমাদের 8 ইঞ্চ টোটাল থিকনেস লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপরের স্টেপটা হচ্ছে হলো আমাদেরকে ডেড লোড এবং লাইভ লোড বের করতে হবে। সো কয়েকটা জিনিস আমরা একটু মার্ক করি। ফার্স্ট হচ্ছে হলো আমাদের লাইভ লোড হচ্ছে হলো 40 পিএসএফ, এটা হচ্ছে হলো লাইভ লোড। তারপর তোমার পার্টিশন ওয়াল এবং ফ্লোর ফিনিশ আছে হচ্ছে হলো 25 পিএসএফ এবং 50 পিএসএফ। আর একটা জিনিস বলা আছে যে ইন এডিশন টু ইটস ওন ওয়েট, তার মানে এটার নিজের সেলফ ওয়েটও চিন্তা করবো আমরা ডেড লোডের ক্ষেত্রে। তো সেলফ ওয়েট চিন্তা করতে হলে আমাকে তার থিকনেস জানতে হবে, যেটা আমি অলরেডি জানলাম যে আমার হচ্ছে 8 ইঞ্চ স্ল্যাবটা আছে। তাহলে আমি ইজিলি এখন ডেড লোডটা বের করতে পারবো। সো ফ্যাক্টর ডেড লোড হবে হচ্ছে 1.2, যেটা আমরা আগেই বলে আসলাম যে ফ্যাক্টর 1.2। 8 ইঞ্চ হচ্ছিল আমাদের স্ল্যাব, সো 8/12 ইন্টু 150, এটা হচ্ছিল স্ল্যাবের ওয়েট, সরি স্ল্যাবের জন্য যেই ডেড লোডটা আসতেছে এটা হচ্ছে হলো স্ল্যাব, আর এগুলো হচ্ছে হলো ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল। ঠিক আছে? সো এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমার 210 পিএসএফ আসে। আর লাইভ লোড আমাদের বলা ছিল হচ্ছে হলো 40 পিএসএফ, তো আমরা যদি চিন্তা করি ডাব্লিউএল তাহলে হচ্ছে হলো 64 পিএসএফ, এন্ড টোটাল লোড হচ্ছে হলো 274 পিএসএফ। আচ্ছা, দেন আমাদেরকে যে কাজটা করতে হবে এটা খুব সিম্পল ক্যালকুলেশন, তেমন জটিল কিছু না। নেক্সট আমাদের কাজটা হচ্ছে হলো ওই যে আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট নিয়ে এতক্ষণ কথা বললাম, সেই মোমেন্ট কোএফিসিয়েন্টটা বের করা। সো
সো মোমেন্ট কোএফিসিয়েন্ট হচ্ছে হলো আমাদেরকে বের করতে হলে ফার্স্টে চার্টে যাইতে হবে, যে চার্টটা আমি তোমাদেরকে অলরেডি একবার দেখাইলাম। তো এইখানে একটু ভালো করে দেখো, আমি একটাকে একটু বড় করতেছি। এটা বলা আছে যে পজিটিভ মোমেন্টের জন্য, এই যে সিএলএল সিবিএলএল এগুলো সবকিছু আছে। তাহলে কেস নাম্বার লাগবে, প্লাস লাগবে হচ্ছে হলো এম একটা রেশিও। তো এম রেশিওটা বেসিক্যালি আমাদের হচ্ছে হলো এল এ হচ্ছে হলো শর্ট আর এল বি হচ্ছে হলো লং, তার মানে শর্ট সাইড ডিভাইডেড লং সাইড। কিন্তু এই ক্ষেত্রে এল এ এবং এল বি এটার ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। সো এল এ এবং এল বি হচ্ছে হলো শর্ট স্প্যান ক্লিয়ার ডিস্টেন্স। ক্লিয়ার ডিস্টেন্স বলতে কি বোঝায়? কলাম টু কলাম ক্লিয়ার ডিস্টেন্স কত। সো আমি যদি লং স্প্যানের কথা চিন্তা করি, আমার এই সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে হলো 31 ফিট 2 ইঞ্চ, কিন্তু এইখানের যে ক্লিয়ার ডিস্টেন্স এটা হচ্ছে হলো বেসিক্যালি আমার জন্য এল বি লং ডিরেকশন। সো এটা হবে হচ্ছে হলো 31 ফিট 2 ইঞ্চি মাইনাস কি হবে, এইখানের কলামের হাফ এখানে কলামের হাফ, তার মানে ফুল একটা কলাম। তো কলাম আমাকে বলা আছে, এই কলামগুলো হচ্ছে হলো 14 ইঞ্চ বাই 14 ইঞ্চ, তার মানে এটা হচ্ছে হলো 14 ইঞ্চ মাইনাস করতে হবে। সো আমি যে ডিস্টেন্সটা পাবো সেটাই হচ্ছে হলো বেসিক্যালি আমার এল বি। একইভাবে আমরা যদি এল এ চিন্তা করি, এল এ এটা হবে হচ্ছে হলো আমাদের সেন্টার টু সেন্টার হচ্ছে হলো 25 ফিট 2 ইঞ্চ, এটার থেকে 14 ইঞ্চ মাইনাস করতে হবে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের জন্য এল এ শর্ট স্প্যান। তো আমরা এই জিনিসটাকে বের করতে হবে যে আমাদের শর্ট স্প্যান এবং লং স্প্যান এগুলো কত করে। তো এটাই হচ্ছে হলো শর্ট স্প্যান এবং লং স্প্যানের ক্যালকুলেশন দেখানো আছে এখানে। এটা দেখানোর পরে তোমাকে যেটা বের করতে হবে শর্ট স্প্যান এবং লং স্প্যানের রেশিও, ঠিক আছে? তাহলে আমাদের জন্য রেশিওটা হচ্ছে হলো 0.8। এখন আমাদেরকে একটু ভালো মতো চিন্তা করতে হবে যে আমরা যে স্ল্যাবটা খুঁজে পেলাম একটু আগে কেস নাম্বারগুলো, কত কত কেস আছে, কেস 2, তারপর হচ্ছিল কেস 4, কেস 8 এবং হচ্ছিল কেস 9। এই 4টা কেস আছে, বাকি সবগুলো একই কেস। যেহেতু ডাইমেনশন সেম, একই স্পেসিং সবগুলোর জন্য, আমরা এই 4টাকে ডিজাইন করতে পারলে বাকিগুলোর ডিজাইন অটোমেটিকই হয়ে যাবে, তো সমস্যা নাই। তো যতগুলো কেস আছে ভিন্ন ভিন্ন, সেই কেসগুলো আমরা চিন্তা করব। এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমাদের কি কি কোএফিসিয়েন্ট লাগবে, এই জিনিসটা বুঝো। এই জিনিসটা বুঝলে তাহলে জিনিসটা ইজি হবে। এখানের জন্য কি পজিটিভ মোমেন্ট লাগবে, এখানের জন্য নেগেটিভ মোমেন্ট লাগবে, নেগেটিভ মোমেন্ট লাগবে, আবার এটার জন্য নেগেটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট। এটা লং ডিরেকশনের কথা বলতেছি, শর্ট ডিরেকশনও একই কথা। এগুলো যদি আমি দেখাই শর্ট ডিরেকশনে, এটার জন্য পজিটিভ মোমেন্ট লাগবে, নেগেটিভ মোমেন্ট লাগবে। তো এটাও নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। একইভাবে কিন্তু এগুলোতে লং ডিরেকশনেও লাগবে। তো এরকম চিন্তা করার কারণ নয় যে এগুলোতে লাগবে না। আচ্ছা, নেগেটিভ মোমেন্টের জন্য আমাদের কোএফিসিয়েন্ট তোমরা যদি খেয়াল করো মনে করো তাহলে একটা করে ছিল সিএলএল, আর এই ক্ষেত্রে হচ্ছে হলো শুধু সিএ ছিল, আর এটার ক্ষেত্রে হচ্ছে হলো সিএ, ধরো ডাব্লিউ ডিএল এরকম ছিল। তো আরেকটা ছিল হচ্ছে হলো সিএ এলএল। সো ডেড লোড এবং লাইভ লোডের জন্য ভিন্ন ভিন্ন। তো আমাদের এই যে কোএফিসিয়েন্টগুলো, এই কোএফিসিয়েন্টগুলো আমাদেরকে বের করতে হবে। আমরা ওই চার্টটায় যাওয়ার আগে টেবিলটা একটু দেখি কিভাবে করতে হবে, তাহলে ইজিলি বোঝা যাবে। তো এটা হচ্ছে কেস 2 এর জন্য আমি যেটা চিন্তা করতেছি যে নেগেটিভ মোমেন্টের জন্য আমার লাগবে সিএ সিবি। এটা হচ্ছে হলো শর্ট ডিরেকশনের জন্য, এসডি এটা হচ্ছে হলো লং ডিরেকশনের জন্য। আবার একইভাবে এটার ক্ষেত্রে
তোমার এই সবগুলো হচ্ছিল পজিটিভ ওয়ার্ড, এগুলার পজিটিভ হবে, সরি আমি পরে এগুলো এডিট করে তোমাদেরকে দিব। তো এখানে হচ্ছে হলো CADL ডেড লোডের জন্য, এটা হচ্ছে হলো শর্ট ডিরেকশনের, আর এটা হচ্ছে হলো লং ডিরেকশনের জন্য। এটা হচ্ছে হলো শর্ট ডিরেকশনের জন্য, এটা হচ্ছে হলো লং ডিরেকশনের জন্য। এরকম কোএফিসিয়েন্ট গুলো আমাদের লাগবে। তো এই কোএফিসিয়েন্ট গুলোই আমাদেরকে সেই যে পিডিএফটা আমি তোমাদেরকে দিলাম এর আগে, এই পিডিএফ থেকে খুঁজে বের করতে হবে এই সব কিছু। ঠিক আছে, তো এই পর্যন্ত কি সবাই মোটামুটি ধরতে পারছো যে কিভাবে আমরা কাজটা করব? আমি এখনো করি নাই, কোনো কোএফিসিয়েন্ট নেওয়া দেখা নাই, জাস্ট খালি বোঝানোর ট্রাই করলাম। সবাই কি এই অংশটুকু বুঝতে পারছো মোটামুটি? জি স্যার। আচ্ছা, আমি হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছিল স্যার, বুঝতে পারিনি। ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, এখন যেটা হবে সেটা হলো আমাদের তো কেস 4টা বের করা আছে, তাই না? প্রতিটা কেসের জন্য আমাকে এখানে 6টা কোএফিসিয়েন্ট বের করতে হবে 3টা টেবিল থেকে। 3টা টেবিল আমাদের এখানে আছে, সেগুলো দেখবা। একটা হচ্ছে হলো লাইভ লোডের পজিটিভ মোমেন্টের জন্য, তারপরে হচ্ছে হলো ডেড লোডের পজিটিভ মোমেন্টের জন্য, আর হচ্ছে হলো নেগেটিভ মোমেন্টের জন্য। সো 3টা টেবিল থেকে 6টা ভ্যালু নিতে হবে। সো আজকে মনে হয় তোমাদের ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে, 4:20 বাজে। আমি যেটা প্রেফার করব, নেক্সট ক্লাসের আগে তোমরা এই যে টেবিলটা আছে, টেবিলটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে এটা একটু নিজেরা দেখবা, কারণ এটা এখানে হঠাৎ করে দেখলে তোমরা বুঝতে একটু টাফ হবে। ঠিক আছে, তো এই টেবিলটা সবাই নেক্সট যে ক্লাসটা আসবা, জয়েন করবা, সেই ক্লাসে ভালো করে দেখে আসবা যে এখানে আসলে এই যে এম, এটা অলরেডি বললাম যে শর্ট স্প্যান বাই লং স্প্যানের রেশিও, এটা 0.95 এই যে কমতেছে, এবং এটার সাথে সাথে যে প্রতিটা কেসের জন্য 2টা ভ্যালু দেওয়া আছে, সিএ নেগেটিভের অর্থ কি, এই জিনিসগুলো আমি অলরেডি বলছি তোমাদেরকে। তো তোমরা এই জিনিসটা একটু ভালো করে টেবিলটা বুঝে আসবা, কারণ টেবিলটা না বুঝলে আমি যে ভ্যালুগুলো পিক করব, তোমরা পরবর্তীতে হয়তো ম্যাথের জন্য এই ভ্যালুগুলো খুবই ইম্পর্টেন্ট, এই ভ্যালুগুলো আমি কিভাবে নিলাম এটা আমি নেক্সট দিন একদম প্রথম থেকে শুরু করব, কিন্তু তোমাদেরকে আগে একটু বুঝে আসতে হবে যে টেবিলটা আসলে কি মিন করতেছে। ঠিক আছে, সো আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আমি নেক্সট দিন ফুল প্রবলেমটা সলভ করে দেন হচ্ছে হলো আগাবো। আর আমি তোমাদের এই যে ডকুমেন্ট গুলো আজকে বললাম প্লাস ক্লাস লেকচার, এগুলো আমি আপলোড করে দিব কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, জি স্যার। ওকে। কারো কোনো কোশ্চেন আছে?